হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আবারও তোমাদের সামনে আমি সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায় কতকগুলি জিনগত রোগ বংশগতি এবং কতকগুলি জিন ঘটিত রোগ সম্বন্ধে জানব। অলরেডি এই যে জিন ঘটিত কতগুলো রোগ তার ভিডিও আমি করেছি, যেগুলো প্লেলিস্টে দেওয়া আছে, তো অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা মেন পয়েন্ট আলোচনা করব। তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় সবসময় দেয়, ধরো বলে দিল হচ্ছে পিতা স্বাভাবিক, মাতা হচ্ছে বাহক, তাহলে তাদের পুত্র সন্তান বা কন্যা সন্তানের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনাটা কত, বা থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা কত, বা বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনাটা কত, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি একটু আগে বলে নিই যে হিমোফিলিয়াটা কি। আজকে আমরা মেন টপিক করবো যে হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়াটা কি সেই সম্বন্ধে আমি একটুখানি বলে তারপরে আমরা শুরু করব। হিমোফিলিয়া হচ্ছে, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া ক্লাস 10 হচ্ছে ইউনিট হচ্ছে থার্ড ইউনিটে। ঠিক আছে, এবার দেখো, হিমোফিলিয়া হচ্ছে একটি বংশগত অর্থাৎ এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন অটোজোমাল জিনের ঘটিত রোগ। তাহলে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের, এক্স ক্রোমোজোমের যে এক্স ক্রোমোজোম আছে সেই এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের ফলে যে রোগটা সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে হিমোফিলিয়া। এটা সাধারণত এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। দেহের যদি কোথাও কেটে যায় বা কোনো আঘাতজনিত কারণে দেহের কোথাও যদি ক্ষতস্থানের সৃষ্টি হয়, তাহলে সেখান থেকে কি হয়, রক্ত পড়তে থাকে, অর্থাৎ রক্তপাত শুরু হয়, এবং দেখা যায় একটা টাইমের পরে সেই রক্তপাতটা বন্ধ হয়ে যায়, আপনা আপনি বন্ধ হয়ে যায়। কিন্তু যারা এই সমস্ত রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয় না, অনবরত রক্তপাত হতেই থাকে। ফলে কি হয়, রক্ত শূন্যতার অভাবে তখন ব্যক্তিটা মারা যায়। এটাই হচ্ছে, অর্থাৎ রক্ত যে তঞ্চন ঘটা, রক্ত যে জমাট বাঁধা, সেই পদ্ধতিটা এদের ঘটে না। এর ফলে কি হয়, রক্ত শূন্যতার সৃষ্টি হয় এবং মারা যায় রোগীটি। একে বলা হয়ে থাকে রক্ত অল্পতা। এই রক্ত অল্পতা সাধারণত এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা আর এই ক্রোমোজোমের, আর এটা সাধারণত যে স্ত্রীরা বাহক প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ এই রোগে স্ত্রীরা কম আক্রান্ত হয় কিন্তু তারা বাহক হয়, অর্থাৎ এই রোগটাকে তারা বহন করে নিয়ে যায়। আর বেশিরভাগই পুরুষেরা এই রোগটায় আক্রান্ত হয়ে থাকে। তার একটাই কারণ, যেহেতু স্ত্রী দেহের ক্ষেত্রে দুটো হোমোগ্যামেট থাকে, অর্থাৎ দুটোই এক্স এক্স গ্যামেট থাকে। স্ত্রী দেহের ক্ষেত্রে দুটোই এক্স গ্যামেট থাকে, অর্থাৎ হোমোগ্যামেট থাকে। ফলে একটা গ্যামেটের মধ্যে যদি এই রোগের জীবাণুটা থেকে যায়, কিন্তু আর একটা ভালো থাকার ফলে সেটা কি হয়, প্রকাশিত হয় না, প্রচ্ছন্ন অবস্থায় থেকে যায়, তখন এরা বাহক হিসাবে থেকে যায়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেহেতু হেটারোগ্যামেট প্রকৃতির, অর্থাৎ এক্স ওয়াই থাকে, এক্স ওয়াই, ফলে একটাই এক্স গ্যামেট আছে। তখন এই একটাই এক্স গ্যামেটে যদি এই রোগের বাহক, এই রোগের যেহেতু এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, তাহলে এই এক্স ক্রোমোজোম একটা হওয়ার জন্য এই রোগটা তাড়াতাড়ি পুরুষদের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। সেই জন্য বলা যায় যে এক্স সাধারণত এই হিমোফিলিয়াটা রোগটা বেশিরভাগই হচ্ছে কাদের দেখা যায়, পুরুষদের দেখা যায়, এবং স্ত্রীরা এর বাহক প্রকৃতির হয়ে থাকে। স্ত্রীরা কি হয়, এর বাহক হয়ে থাকে। এইবার কি একটু আমরা জানি যে হিমোফিলিয়াটা কয় প্রকার এবং কি কি। আমি ডিটেলসে
আগে বলেছি, সেটা তোমরা দেখে নিও। এখন শুধু আমি একটুখানি বলবো ডিটেলসে না গিয়ে, যে হিমোফিলিয়া সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা কি, একটা হচ্ছে যেটাকে নামের সঙ্গে পরিচিত, একটা হচ্ছে তোমার হচ্ছে হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় তোমাদের সিলেবাস অনুযায়ী, দুই ভাগে, কিন্তু হিমোফিলিয়াকে তিন ভাগে ভাগ হয়, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। তোমাদের ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী আমি বললাম দুই ভাগে। তাহলে একটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা গেল, একটা হচ্ছে হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। এইবার কখন কিভাবে এই রোগগুলো প্রকাশিত হবে? দেখো, হিমোফিলিয়া এ এই রোগটি জিনের এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত। তাহলে হিমোফিলিয়া এটা হচ্ছে, এই রোগটা হচ্ছে জিনের এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত। আমি আগেই বলেছি জিনের কি হয়, হিমোফিলিয়া এটা হচ্ছে জিনের এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, এবং জিনটি যদি সঠিক কাজ না করার ফলে, তাহলে এখানে এক্স ক্রোমোজোমের সঙ্গে এটা যুক্ত থাকে, এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, এবং এই এক্স ক্রোমোজোমটা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে কি হয়, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তাহলে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে 8 কি হয়, হচ্ছে এর পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়। তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8 এর পরিমাণটা স্বাভাবিকের তুলনায় কমে যায়, তখন এই হিমোফিলিয়া এই রোগটা দেখা যায়, তখন এই হিমোফিলিয়া এই রোগটা খুব প্রকটভাবে দেখা যায়। এই রোগটা প্রথম রানী ভিক্টোরিয়ার দেহে প্রথম এই রোগটা প্রকাশিত হয়েছিল বা দেখা গিয়েছিল বলে এই হিমোফিলিয়া এই রোগটাকে বলা হয়ে থাকে রাজকীয় হিমোফিলিয়া। এটাকে আবার আরেকটা নাম দেওয়া হয়, এর নাম হচ্ছে রাজকীয় রাজকীয় হিমোফিলিয়া। কেন? কারণ হচ্ছে রানী ভিক্টোরিয়ার দেহে এটা দেখা গিয়েছিল, সেই জন্য এটাকে কি বলা হয়, রাজকীয় হিমোফিলিয়া। ফলে কি হয়, তাহলে এখানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8 এর স্বাভাবিকের উৎপাদনের তুলনায় খুবই কম পরিমাণে হয়, ফলে ফ্যাক্টর 10 হচ্ছে ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 10, ফ্যাক্টর 10 এটা কিন্তু রোমান অক্ষরে লিখতে হবে। তাহলে ফ্যাক্টর 10 উদ্দীপিত হতে পারে না, ফলে এবং পরিমাণেও খুবই কম থাকে, তখন কি হয়, রক্ত চঞ্চল হয় না, রক্তটা ব্লিডিং হতে থাকে, ফলে যে হিমোফিলিয়া রোগটা দেখা যায় তখন তাকে বলা হয় থাকে হিমোফিলিয়া এ রোগ, হিমোফিলিয়া এ বলা হয়, বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয়ে থাকে। বোঝা গেল? এবার আহ, পরে তোমরা যদি বলো যে এদের ডিটেলস, অর্থাৎ হিমোফিলিয়া সম্বন্ধে পুরো ডিটেলস একটা ভিডিও চাও, তাহলে আমি করে দিতে পারবো। এবার দেখো হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বিটা কি হয়, হিমোফিলিয়া বি হচ্ছে তোমার এই রোগটি জিনের এক্স ক্রোমোজোমে অবস্থিত। এটাও কিন্তু এক্স ক্রোমোজোমে, আমি আগেই বলেছি যেটা এক্স ক্রোমোজোম বাহিত। তাহলে হিমোফিলিয়া বিটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি রোগ। এই রোগে কি হয়, এই রোগটা সাধারণত এই রোগে তোমার প্লাজমা থম্বোপ্লাস্টিন, এই রোগে হচ্ছে প্লাজমা থম্বোপ্লাস্টিন তোমার উৎপাদন কমে যায়। প্লাজমা থম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, প্লাজমা থম্বোপ্লাস্টিন, প্লাজমা থম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, কম্পোনেন্ট। তাহলে কি হয়, প্লাজমা থম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট এটাকে প্রকাশিত করা হয় পি
পিটিসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পিটিসি যখন কি হয়, পিটিসি এর উৎপাদন পরিমাণটা কমে যায়, ফলে ফ্যাক্টর 10 উৎপাদিত হতে পারে না। ফ্যাক্টর 10টা কি হয়, উৎপাদিত হতে না। যখন পিটিসি এর পরিমাণটা তুলনামূলকভাবে কমে যায়, তখন ফ্যাক্টর 10 উৎপাদিত হতে পারে না। তাহলে ফ্যাক্টর 10টা উৎপাদিত হতে পারে না, এবং এর পরিণামে কি হয়, রক্ত তঞ্চন হয় না। যেই ফ্যাক্টর 10, এখানে লিখে দিই ফ্যাক্টর 10 এর পরিমাণটা, এটা কিন্তু রোমান, ফ্যাক্টর 10 এর পরিমাণটা কমে যায়, ফলে রক্ত তঞ্চনটা হতে পারে না। ঠিক আছে, রক্ত তঞ্চন হতে পারে না, ফলে যে রোগটা প্রকাশিত হয় তখন তাকে বলা হয়ে থাকে হিমোফিলিয়া বি। বোঝা গেল? তাহলে হিমোফিলিয়া দুই রকম পেলাম, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। এটা ফ্যাক্টর 8 এর অভাবে হয়ে থাকে, এটা ফ্যাক্টর হচ্ছে 9 এর 10, ফ্যাক্টর 10 উৎপাদন হতে পারে না, ফলে এই রোগটা প্রকাশিত হয়। এই রোগটাকে বলা হয়ে থাকে রাজকীয় হিমোফিলিয়া। রানী ভিক্টোরিয়ার দেহে প্রথম দেখা গিয়েছিল। আর হিমোফিলিয়া বি কে বলা হয়ে থাকে সাধারণত হচ্ছে ক্রিসমাস ডিজিজ। এটাকে ক্রিসমাস ক্রিসমাস ডিজিজ বলে, ডিজিজ। তাহলে এটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ রোগ। এই রোগে সাধারণত হচ্ছে এখানে ফ্যাক্টর 8 থাকে না, আর এইটা উৎপাদন হয় না। আর এই ফ্যাক্টরে হচ্ছে 9 থাকে না, এই ফ্যাক্টরে 9 থাকে না, আর হচ্ছে 10টা উৎপাদিত হয় না। ঠিক আছে, গুলিয়ে যেন না যায়। তাহলে এখানে 8 থাকে না, হিমোফিলিয়া এতে হচ্ছে 8 অনুপস্থিত, ফলে ফ্যাক্টর 10 সংশ্লেষিত হয় না। আর এখানে 9 অনুপস্থিত, ফলে 10টা সংশ্লেষিত হয় না, দুটোই কিন্তু 10, ফলে এই রোগটা দেখা যায়। এবার আমরা দেখব যে একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে যদি একজন বাহক অর্থাৎ হিমোফিলিক বাহকের কন্যা যদি বিবাহ হয়, তাহলে তার পরবর্তী প্রজন্মের মধ্যে পুত্র বা কন্যা সন্তান যাই হোক না কেন, তাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনাটা কতটা, আমরা কতগুলো পর্যায় বা ধাপের মাধ্যমে সেগুলো দেখব। তাহলে প্রথমে আমরা জানি যে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের পরিব্যক্তি বা হচ্ছে অটোজোমাল জিনের পরিব্যক্তি বা মিউটেশনের ফলে হয়ে থাকে। স্বাভাবিক বা হিমোফিলিক, তাহলে অ্যালিলগুলি হলো, তাহলে স্বাভাবিক অথবা হিমোফিলিক অ্যালিল, স্বাভাবিক অথবা হিমোফিলিক অ্যালিলগুলি হলো, তাহলে স্বাভাবিক অ্যালিল অর্থাৎ জোড়াবাঁধা ক্রোমোজোমকে কিন্তু অ্যালিল বলা হয়, আমরা আগে পড়েছি অ্যালিল। এরকম জোড়াবাঁধা যে ক্রোমোজোম, এই যে জোড়াবাঁধা ক্রোমোজোমকে বলা হয়ে থাকে অ্যালিল। এই ক্রোমোজোমের এখান থেকে সৃষ্টি হয় গ্যামেট। এই গ্যামেটের, তাহলে স্বাভাবিক অ্যালিল হচ্ছে তোমার, যেখানে বড় হাতের হিমোফিলিয়া, যেহেতু উচ্চারণ ইংলিশে সাধারণত হিমোফিলিয়া বানান করা হয়, এই দেখো হিমো হিমো তাই তো ফিলিয়া, হিমোফিলিয়া, এই হিমোফিলিয়া যেহেতু এইচ দিয়ে শুরু হয়, তাহলে স্বাভাবিক অ্যালিলের ক্ষেত্রে তোমার থাকবে হচ্ছে এক্স উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে এইচ, বড় হাতে যদি এইচ থাকে তাহলে সেটা স্বাভাবিক অ্যালিল। আর হচ্ছে হিমোফিলিক অ্যালিল হচ্ছে হিমোফিলিক হিমোফিলিক অ্যালিল হলো উপরে ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে স্বাভাবিক অ্যালিল হচ্ছে বড় এক্স দিয়ে বড় হাতের উপরে এইচ থাকবে, আর হিমোফিলিক অ্যালিল হচ্ছে তোমার বড় হাতের এইচ না থেকে ছোট হাতের এইচ থাকবে। বোঝা গেল? এই থেকে আমরা বুঝতে পারবো। এবার রূপে চিহ্নিত করে, এবার 3 প্রকারের জিনোটাইপ সম্পন্ন হয়। তাহলে 3 প্রকারের আমরা এখান থেকে পেতে পারি। কি কি জিনোটাইপ সম্পন্ন হতে পারে? একটা হচ্ছে
তোমার এইরকম হতে পারে এক্স এক্স দুটোই বড় হাতের এইচ অর্থাৎ স্বাভাবিক। আর একটা হতে পারে এই রকম হলো, আর একটা হতে পারে দুটোই ছোট হাতের এইচ। এইরকম ভাবে তিন রকম, অর্থাৎ স্ত্রীরা তিন প্রকারের জিনোটাইপ সম্পন্ন হতে পারে। যেহেতু এটা স্ত্রী দেহের থাকে, তাহলে স্ত্রীরা তিন রকমের জিনোটাইপ সম্পন্ন হতে পারে তিন রকম ভাবে। আর পুরুষেরা দুই রকম ভাবে জিনোটাইপ হতে পারে। তাহলে পুরুষেরা হচ্ছে বহিঃপ্রকাশ, আর পুরুষদের ক্ষেত্রে যেহেতু হেটারো গ্যামেট থাকে, অর্থাৎ একটা এক্স আর একটা ওয়াই, সেই জন্য এদের হেটারো গ্যামেট বলা হয়। হেটারো গ্যামেট থাকে, তাহলে এরা দুই প্রকারের জিনোটাইপ সম্পন্ন হয়। এরা কয় প্রকারের? পুরুষ হচ্ছে দুই প্রকারের জিনোটাইপ হয়, আর স্ত্রীরা হচ্ছে তিন প্রকারের। তাহলে একটা হচ্ছে বড় হাতের এইচ, এই এক প্রকার, আর একটা হচ্ছে এইরকম। তাহলে এটা পুরুষের ক্ষেত্রে দুই প্রকারের জিনোটাইপ সম্পন্ন হলো, আর স্ত্রীদের ক্ষেত্রে তিন প্রকারের জিনোটাইপ সম্পন্ন হলো। কিন্তু এটা খেয়াল থাকে যেন। এইবার আমরা হচ্ছে পয়েন্টে যাই, যে তোমাকে বলে দেবে, যে ধরো বলে দিল ওখানে কোশ্চেন যেটা করবে আমরা আগে সেটা লিখি তারপরে বলছি। দেখো বলে দিল যে স্বাভাবিক বাহক মহিলা, কোশ্চেনটা লিখি, স্বাভাবিক বাহক মহিলা, স্বাভাবিক বাহক মহিলা, মহিলা স্বাভাবিক বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষ, ও স্বাভাবিক পুরুষ। তাহলে স্বাভাবিক বাহক মহিলা এবং স্বাভাবিক বাহক পুরুষের মধ্যে বিবাহ হওয়ার, যদি বিবাহ হয় তাহলে তাদের অপত্যের মধ্যে আহ পুত্র বা কন্যা সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? পুরো কোশ্চেনটা আমি লিখে দেই। স্বাভাবিক বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষ এর মধ্যে যদি বিবাহ হয় তাহলে তাদের অপত্যের মধ্যে, তাদের অপত্যের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এবার আমাদের চেকার বোর্ডের সাহায্যে এগুলোকে দেখা যাবে। তাহলে প্রথমে দেখো বলেছে স্বাভাবিক বাহক মহিলা, আমরা লিখি তাহলে স্বাভাবিক বাহক মহিলা, স্বাভাবিক বাহক মহিলা, বাহক মহিলা, বাহক মানে কিন্তু জীবাণুটাকে বহন করবে, কিন্তু রোগটা প্রকাশিত হবে না। আর আর আছে হচ্ছে স্বাভাবিক পুরুষ, আর হচ্ছে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ হলো। তাহলে দেখো বাহক মহিলা যেহেতু বলেছে, তাহলে আমরা আগে গ্যামেট গুলো লিখি। তাহলে মহিলার ক্ষেত্রে সাধারণত হোমোগ্যামেট, অর্থাৎ এক্স এক্স থাকবে, এবং পুরুষের ক্ষেত্রে হেটারোগ্যামেট, সেখানে থাকবে হচ্ছে এক্স আর ওয়াই। এবার এটা বলেছে স্বাভাবিক, স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, তাহলে এটা বড় হাতের নিশ্চয়ই থাকবে, বড় হাতের এইচ থাকলে স্বাভাবিক হবে। আর এরা বলেছে যে বাহক, বাহক মহিলা, বাহক, তাহলে বাহক কথাটা থাকলে একটা বড় হাতের এইচ থাকবে, আর একটা হচ্ছে ছোট হাতের এইচ থাকবে। ঠিক আছে, এবার আমি এখানে লিখে দিই যে এটা হচ্ছে এক্স বড় হাতের এইচ, এটা হচ্ছে স্বাভাবিক জিন, স্বাভাবিক জিন। আর
এক্স ছোট হাতের এইচ, এটা হচ্ছে হিমোফিলিক জিন, হিমোফিলিক জিন। ঠিক আছে, তাহলে হিমোফিলিক জিন এবং স্বাভাবিক জিন। এবার এরা দেখো কি করছে, এদের ভিতরে যদি ক্রস করানো হয়, এদের ভিতরে আমি কি করব, ক্রস করানো হবে। তাহলে যখন ক্রস করানো হবে তখন এইগুলোকে বলা হবে, অর্থাৎ স্বাভাবিক বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষ, এইগুলোকে তখন পি জনু বলা হবে, মানে প্যারেন্টাল জনু। তখন এইগুলোকে বলা হয়ে থাকে পি জনু বলা হবে। এই পি জনু থেকে আমরা গ্যামেট পাবো। তাহলে পি জনু, এখানে এগুলো হচ্ছে অ্যালিল, জোড়াবাঁধা ক্রোমোজোম। এই অ্যালিল থেকে আমরা কি পাবো, আমরা গ্যামেট পাবো। তাহলে এখানে দেখো দুটো গ্যামেট পেলাম, একটা হচ্ছে এক্স বড় হাতের এইচ, আর একটা হচ্ছে এক্স ছোট হাতের এইচ। দুটো গ্যামেট পেলাম। ঠিক তেমনই এখানে আমরা দুটো গ্যামেট পাবো। এখানে আমরা কটা গ্যামেট পাবো, দুটো। একটা পাবো এক্স বড় হাতের এইচ, আর একটা পাবো ওয়াই। এগুলো কি, এগুলো হচ্ছে গ্যামেট, গ্যামেট পেলাম। তাহলে আমরা এগুলোকে গ্যামেট হিসাবে পেলাম। এইবার আমাদের এগুলোকে কি করব, চেকার বোর্ডের সাহায্যে ওকে দেখাতে হবে। তাহলে একটা নিচে চেকার বোর্ড আঁকি, চেকার বোর্ড। এই চেকার বোর্ড হয়ে গেল। এই চেকার বোর্ড কে পিনেট স্কোয়ারও বলা হয়ে থাকে। চেকার বোর্ডে আমাকে দেখাতে হবে হচ্ছে স্ত্রী এবং পুরুষ। দেখো এগুলো সাধারণত আমরা সিম্বলের মাধ্যমে দেখিয়ে থাকি। সিম্বলের মাধ্যমে দেখিয়ে থাকি, যখন পুরুষ দেখানো হয় তখন একটা গোল চিহ্ন দিয়ে মাথায় তীর চিহ্ন, এরকম, এটা হচ্ছে পুরুষের চিহ্ন। আর মহিলা যখন দেখানো হয়ে থাকে তখন একটা গোল চিহ্ন দিয়ে নিচের দিকে প্লাস দেওয়া হয়, এটাকে বলা হয়ে থাকে মহিলা। তাহলে এই সিম্বল দিয়ে আমরা এখানে প্রকাশ করব। তাহলে এখানে দেখাবো হচ্ছে পুরুষ, আর দেখাবো হচ্ছে মহিলা, হলো। এবার দেখো পুরুষের ক্ষেত্রে দুটো গ্যামেট পেয়েছিলাম, সেই গ্যামেট গুলো আমরা এখানে লিখি। একটা কি পেয়েছিলাম, একটা হচ্ছে এক্স বড় হাতের এইচ, না এই কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। একটা পেয়েছিলাম হচ্ছে কি নিয়ে লিখি, এক্স বড় হাতের এইচ, আর একটা পেয়েছি হচ্ছে ওয়াই। দুটো গ্যামেটই লিখলাম। আর এই লাইন বরাবর বসবে হচ্ছে স্ত্রী গ্যামেট গুলো বসবে। একটা এক্স বড় হাতের এইচ, আর একটা এক্স ছোট হাতের এইচ পেয়েছি। এইবার এদের ভিতরে কি করতে হবে, ক্রস করতে হবে। তাহলে এদের ভিতরে যদি আমরা ক্রস করাই, তাহলে এখান থেকে আমরা দেখব, এটা কালো কলম দিলে কি, দেখো এইটা আর এইটা যদি ক্রস করাই তাহলে উৎপন্ন হবে এক্স বড় হাতের এইচ, আর একটা হবে এক্স বড় হাতের এইচ, দুটোই বড় হাতের এইচ। এইটার সঙ্গে এটা ক্রস যদি করাই, একটা হবে এক্স এইচ, আর একটা হবে ওয়াই। এটার সঙ্গে এটা ক্রস করিয়ে দাও, তাহলে এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ। এটার সঙ্গে এটা ক্রস করালে এক্স ছোট হাতের এইচ আর ওয়াই। এবার যেহেতু যেগুলোতে ওয়াই থাকবে সেগুলো হবে পুত্র, আর যেগুলো হচ্ছে দুটোই এক্স থাকবে সেগুলো হচ্ছে কন্যা হবে। এবার দেখো এখানে দুটোই স্বাভাবিক জিন আছে। তাহলে দুটোই স্বাভাবিক যদি জিন থাকে তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে মহিলা, অর্থাৎ কন্যা সন্তান। তাহলে স্বাভাবিক কন্যা সন্তান হবে, এটা হচ্ছে স্বাভাবিক কন্যা সন্তান। এটা দেখো ওয়াই আছে, এটা পুত্র হবে। এবং এক্সটা হচ্ছে বড় হাতের এইচ, তাহলে এটা স্বাভাবিক পুত্র। এবার এখানে দেখো দুটো এক্স আছে কন্যা, এবং একটা বড় হাতের এইচ একটা ছোট হাতের এইচ, তাহলে এটা বাহক কন্যা হবে। আর এখানে একটা হচ্ছে পুত্র হয়েছে, সেই পুত্রটা যেহেতু এক্স ক্রোমোজোমের মাথায় ছোট হাতের এইচ আছে সেই জন্য এটা হচ্ছে হিমোফিলিয়া হবে, হিমোফিলিয়া আক্রান্ত হবে। তাহলে আমরা এখানে লিখে দিই যে কোনটা কি হলো। তাহলে প্রথমে স্বাভাবিক কন্যা পেলাম, তাহলে এটা হলো স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা হলো। এটা হচ্ছে স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র। এটা হচ্ছে বাহক কন্যা,
আর এটা হচ্ছে হিমোফিলিক পুত্র, হিমোফিলিক পুত্র। দেখো তাহলে খুব সোজা একদম, আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখলাম। তাহলে আমরা কি দেখলাম, যদি স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হয়। এইবার তোমাকে কোশ্চেন ঘুরিয়ে দিল, বলল যে পুরুষ হচ্ছে আক্রান্ত এবং মহিলা হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা ওগুলো দেখি, পরপর দেখি। প্রথমে স্বাভাবিক পুরুষ আর হিমোফিলিক মহিলা দিয়ে দিল তোমাকে। আচ্ছা, মুছে দিলাম। এবার দেখবো হচ্ছে কি দেখবো, স্বাভাবিক পুরুষ দেখবো আর হিমোফিলিক মহিলা দেখবো। আগে তো দেখলাম হচ্ছে বাহক মহিলা, এবার দেখবো হিমোফিলিক। তাহলে হচ্ছে পুরুষের সঙ্গে স্বাভাবিক পুরুষের সঙ্গে স্বাভাবিক পুরুষ, তাহলে স্বাভাবিক পুরুষের সঙ্গে হিমোফিলিক হিমোফিলিক মহিলা, সিম্বল গুলো দাও। তাহলে আমরা তো জানি স্বাভাবিক পুরুষ হচ্ছে এক্স ওয়াই, আর এক্স এর মাথায় বড় হাতের এইচ, স্বাভাবিক হয়ে গেল। আর তোমার হচ্ছে হিমোফিলিক মহিলা, তাহলে দুটোই এক্স এক্স থাকবে এবং দুটোই এইচ, ছোট হাতের এইচ। এটা হচ্ছে হিমোফিলিক মহিলা। ঠিক আছে, তাহলে এদের ভিতরে আমরা যদি ক্রস করাই তাহলে এটা কি হবে, এটা হচ্ছে পি জনু হবে, পি জনু, প্যারেন্টাল জনু। এখান থেকে গ্যামেট আসবে, এখান থেকে দুটো গ্যামেট পেলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখান থেকেও দুটো গ্যামেট পাবো, লিখছি। এখান থেকে দুটো গ্যামেট পাবো, একটা হচ্ছে এক্স ছোট হাতের এইচ আর একটা এক্স ছোট হাতের এইচ। এগুলোকে বলা হয় গ্যামেট, গ্যামেট। এবার আমি এখানে লিখলাম না কোনটা স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক আর এটা হচ্ছে হিমোফিলিক। এবার তোমাকে পিনেট স্কোয়ারের সাহায্যে দেখাতে হবে। তাহলে আমরা আবার ছকের মাধ্যমে দেখাই। দেখো একটা ছক কাটবো। হলো, মেল ফিমেল দেখাতে হবে। তাহলে ওখানে হচ্ছে প্রথমে পুরুষ দেখাই, এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা। এবার এদের কি দিতে হবে, এদের গ্যামেট গুলো দিতে হবে। তাহলে এদের গ্যামেট গুলো বসাই। তাহলে এখানে এক্স বড় হাতের এইচ আর একটা হচ্ছে ওয়াই। এবার এর গ্যামেট গুলো এখানে বসাই। এর গ্যামেট গুলো হচ্ছে একটা এক্স এইচ আর একটা এক্স এইচ। এবার ক্রস করাই। ক্রস করালে দেখো, কালো কালি দিয়ে লিখি, ক্রস করালে এটা হবে এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, আর এটা হবে এক্স ছোট হাতের এইচ ওয়াই। এটা হবে এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, আর এটা হবে এক্স ছোট হাতের এইচ আর হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে বাহক মহিলা, বাহক কন্যা, বাহক কন্যা। এটা হবে হিমোফিলিক পুত্র, হিমোফিলিক পুত্র। এটা হবে বাহক কন্যা, বাহক কন্যা। আর এটা হবে হিমোফিলিক পুত্র। দেখো পুরুষদের ভিতরেই কিন্তু এই রোগটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আর মহিলাদের ক্ষেত্রে প্রায় 10,000-1,000-এর মধ্যে একজন। তাহলে এখানে আমরা কি পেলাম, হচ্ছে দুটো বাহক কন্যা পেলাম, আর আর হচ্ছে পুত্র পেলাম হচ্ছে দুটো। যে দুটো পুত্র হলো তারা হচ্ছে সব হিমোফিলিক হলো। এই একটা। আবার হতে পারে, তোমাকে বলতে পারে যে বাহকটা আমরা করেছি, এবার হচ্ছে তোমাকে বলে দিল যে বাহক মহিলা এবং হিমোফিলিক
পুরুষ। তাহলে এটা মুছে দিই। তাহলে দেখো ওরা বলেছে আহ তারপরেরটা দেখো, ওরা বললো কি যে বাহক মহিলা মানে স্ত্রী। তাহলে বাহক, শুধু বাহক লিখলাম, বাহক স্ত্রী। আর হিমোফিলিক হচ্ছে পুরুষ, হিমোফিলিক পুরুষ। ঠিক আছে, হিমোফিলিক পুরুষ। তাহলে যেহেতু এখানে বাহক মহিলা, তাহলে একটা বড় হাতের এইচ আর একটা ছোট হাতের এইচ। আর এখানে হিমোফিলিক পুরুষ বলেছে, তাহলে ছোট হাতের এইচ থাকবে আর একটা ওয়াই থাকবে। এটাকে বলা হয় পি জন্য। তারপরে এদের ভিতরে ক্রস করানো হলো, এখান থেকে দুটো গ্যামেট পাবো, একটা বড় হাতের আর একটা হচ্ছে ছোট হাতের। এখান থেকেও দুটো গ্যামেট পাবো, পেলাম। এগুলো হচ্ছে গ্যামেট হলো। এইবার এদেরকে আবার চেকার বোর্ডের মাধ্যমে যদি দেখাই, তাহলে দেখো কি হয়। তাহলে হচ্ছে মেল ফিমেল দেখাই। এটা হচ্ছে এক্স ছোট হাতের এইচ ওয়াই, আর এদিকে আছে এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। ক্রস করালে এক্স বড় হাতের এইচ ছোট হাতের এইচ, আর একটা হচ্ছে এক্স বড় হাতের এইচ ছোট হাতের ওয়াই, এই বড় হাতের ওয়াই। আর একটা হচ্ছে এক্স দুটোই ছোট হাতের এইচ, আর একটা হবে এক্স ছোট হাতের এইচ ওয়াই। এটা দেখো বাহক কন্যা। তাহলে বাহক কন্যা। আর এটা হলো হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক পুত্র। আর এটা হলো দেখো হিমোফিলিক কন্যা, হিমো হিমোফিলিক কন্যা। আর এটা হচ্ছে হিমোফিলিক পুত্র, হিমোফিলিক পুত্র। কখন হলো? যখন হচ্ছে পুরুষটা হিমোফিলিক এবং স্ত্রীটা হচ্ছে বাহক, তখন এইরকম অবস্থার সৃষ্টি হলো। আর আমরা দেখলাম, তাহলে দেখলাম স্বাভাবিক, স্বাভাবিক মহিলা দেখেছি। আচ্ছা, আহ স্বাভাবিক, হ্যাঁ বাহক মহিলা দেখলাম। আর হচ্ছে স্বাভাবিক পুরুষ দেখেছি। এবার দেখবো আমরা হচ্ছে তোমার হচ্ছে স্বাভাবিক মহিলা আর পুরুষ হচ্ছে হিমোফিলিক। এবার দেখবো হচ্ছে স্বাভাবিক মহিলা, মুছে দিই। এবার হচ্ছে স্বাভাবিক মহিলা। দেখো স্বাভাবিক মহিলা। তাহলে স্বাভাবিক মহিলা হলে এক্স এর দুটোই বড় হাতের থাকবে। এখান থেকে দুটো গ্যামেট পাবো, পেলাম। এবার চেকার বোর্ডে দেখাই। এগুলোকে বলা হয় পিনেট স্কোয়ার, মেল ফিমেল। দেখো এটা এক্স ছোট হাতের এইচ ওয়াই, আর এটাই আসছে হচ্ছে এক্স বড় হাতের এইচ, এটাও এক্স বড় হাতের এইচ। আমি এগুলো একটু লিখে নিই আগের থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখো এর সঙ্গে এক্স ছোট যাচ্ছে ওয়াই, আর এটাই যাচ্ছে। এইবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আছে এটা হচ্ছে যেহেতু একটা ছোট হাতের এইচ আছে, তাহলে এটা হচ্ছে বাহক কন্যা, বাহক কন্যা।
এটা হবে স্বাভাবিক স্বাভাবিক পুত্র। আর এটা দেখো, এটা হবে বাহক কন্যা, বাহক কন্যা। আর এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। ঠিক আছে, তাহলে আমরা স্বাভাবিক পুত্র পেলাম আর বাহক কন্যা পেলাম। তাহলে আমরা চারটেই দেখলাম, অর্থাৎ কি কি ভাবে হতে পারে সেটা। এইবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে কত পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখো, চারটে করে হবে। আমরা সাধারণত এখান থেকে এক একটা ঘরকে 25% হিসাবে ধরে নিই। তাহলে 25%, 25%, 25%, 25 মানে 100%। এবার 100%-এর ভিতরে দেখো পুত্র হলো দুটোই, দেখো স্বাভাবিক হয়েছে, তাহলে 50% হচ্ছে স্বাভাবিক আর 50% হচ্ছে বাহক কন্যা। তাহলে পার্সেন্টেজ হিসাবে আমরা যদি বের করি, তাহলে এখান থেকে দেখা যায় যে 50% হচ্ছে স্বাভাবিক পুত্র আর 50% হলো বাহক কন্যা। এটা হচ্ছে বাহক কন্যা। এইভাবে হিসাব করা হয়। ঠিক আছে। আহ প্রতিবারই মতনই বলি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। আর পুরোনো ভিডিও, এর সম্বন্ধে আমি পুরোনো ভিডিও করেছি, তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এখানে আমি ডিটেলসে বললাম না। ঠিক আছে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।